আসসালামু আলাইকুম। r.trick এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটা হচ্ছে সমস্যা নাম্বার 12। তো এইখানে বলছে যে দেখাও যে u = এত, b = এত এবং w = এত, যেখানে আরেকটা মান আছে সেটা হচ্ছে r² = x² + y² + z² রাশিগুলি তরল পদার্থের সম্ভাব্য গতির জন্য বেগ উপাংশ নির্দেশ করে। আসলে এই যে বেগ উপাংশগুলো দেয়া আছে, এই বেগ উপাংশগুলো কি আমাদের সম্ভাব্য গতির বেগ উপাংশ কিনা সেটা আমাদের বের করতে বলছে। তার মানে এই উপাংশগুলো ব্যবহার করে আমরা দেখব যে গতিটি আসলে কি সম্ভব কিনা। তো গতিটি সম্ভব কিনা এই বিষয়ে অলরেডি আমরা একটা ক্লাস করেছি, যেখানে আমরা জানি যে অবিচ্ছিন্নতার সমীকরণ যদি সিদ্ধ করে তবে সেই গতিটি কি সম্ভব হয়। তাহলে আমরা প্রথমত অবিচ্ছিন্নতার সমীকরণটা আমাদের কি প্রমাণ করে দেখাইতে হবে এবং দেখতে হবে যে এটা আমাদের কি গতির সম্ভব কি না। এবং এর পরবর্তীতে বলছে যে শ্রুতরেখার সমীকরণ নির্ণয় করো। অলরেডি আমরা শ্রুতরেখার সমীকরণ সম্পর্কেও জানি। তারপরে বলছে গতিটি কি অঘূর্ণায়মান, আমাদের প্রশ্ন করছে গতিটি কি অঘূর্ণায়মান কিনা। তো অলরেডি আমাদের এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্টেরই আমরা এক্সাম্পল আমরা সলভ করেছি। তো আজকের ক্লাসে আমরা এই তিনটা পার্টকে একসাথে করে আমরা একটা প্রবলেম সলভ করব। আশা করি আপনারা তাহলে এই তিনটা টপিক একসাথে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে চলেন আমি এক্সাম্পলটা সমাধান করে দেই। তো দেখেন ডাকটুকু খাতার মধ্যে লিখে রাখলাম এবং প্রথম যে মানটুকু দেয়া আছে ইউ, বি, ডব্লিউ এবং আর, ওই মানগুলো আমরা এখানে লিখে রাখলাম। দেওয়া আছে ইউ, বি, ডব্লিউ এবং আর। তো এই মানগুলো আমরা প্রথমত লিখে রাখলাম। তো প্রথমত আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে গতি সম্ভব কিনা সেটা আমাদের কি প্রমাণ করতে হবে। তো গতি সম্ভব কিনা সেটা প্রমাণ করার জন্য আমরা কি জানি যে অবিচ্ছিন্নতার সমীকরণ যদি সিদ্ধ করে তাহলে সেটা কি হয়, আমাদের গতি সম্ভব হবে কি হবে না সেটা আমরা বুঝতে পারি। তো আমরা এই অবিচ্ছিন্নতার যে সমীকরণ সেটার জন্য আমাদের কি থাকে যে ডেল ইউ বাই ডেল এক্স, মানে ইউ কে এক্স এর সাপেক্ষে, বি কে ওয়াই এর সাপেক্ষে এবং ডব্লিউ কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে সবগুলা যোগ করলেই মূলত সেটা কি অবিচ্ছিন্নতার সমীকরণ হয়ে যাবে। তো এই তিনটা আমরা কি করব, অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করার আগে এখানে যেহেতু আরেকটা রাশি আমার দেয়া আছে, তো ওই রাশিটাকে প্রথমত আমরা একবার অন্তরীকরণ করে নিব। তো একবার আমরা এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিব। এখন এই প্রথমত এই যে r² যুক্ত রাশিটা আছে এটাকে যদি আমরা অন্তরীকরণ করে নেই, তাহলে দেখেন r² কে যদি আমরা অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, তাহলে আমরা লিখতে পারবো ডেল r ডেল x এবং ইজ ইকুয়াল টু ডেল ডেল x, এখানে হচ্ছে x² + y² + z²। ওকে, মানে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। এখন r² কে যদি অন্তরীকরণ করি তাহলে কি আসবে দেখেন, এটাকে যদি আমরা x² বিবেচনা করি তাহলে কি আসবে 2x। তাহলে এখানে যেহেতু r আছে তাহলে হবে 2r, কিন্তু যেহেতু এটা x না তাহলে হবে ডেল r ডেল x ইজ ইকুয়াল টু, এখন x এর সাপেক্ষে এই সমগ্র পার্টটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আসবে হচ্ছে 2x, আর বাকি পার্টগুলো আমাদের কি আসবে 0। তো এখন এটুকু পার্টের মধ্যে দেখেন এই 2rটা এখানে গুণ আকারে আছে, এটা যদি আমরা ডান পাশে পাঠিয়ে দেই তাহলে সেটা ভাগ আকারে হয়ে যাবে। তো ডেল r ডেল x ইজ ইকুয়াল টু, এখানে ভাগ আকারে চলে আসলে 2 কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে x/r। তো এটা x এর সাপেক্ষে যদি আমরা এই r² কে অন্তরীকরণ করি তাহলে আমাদের এরকম পার্ট আসবে। এখন সিমিলার ভাবে আমরা এই পাশে লিখে দিতে পারবো যে অনুরূপভাবে যদি আমরা এটাকে y এর সাপেক্ষে করি, ডেল r ডেল y, y এর সাপেক্ষে করলে yটা উপরে আসবে, নিচে আসবে হচ্ছে r, এবং আমরা যদি z এর সাপেক্ষে করি তাহলে ডেল r ডেল z, তখন হবে zটা উপরে rটা নিচে। তো এই সেম পদ্ধতিতে আমরা এইটুকু পার্টকে অন্তরীকরণ করলে এই তিনটা পার্ট আমরা পাবো। এই মানগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এই জন্য আমরা এখানে বের করে রাখলাম। ওকে, তো এখন আমরা আবার কি করব, ওই ইউ, বি, ডব্লিউ কে আমরা কি করব, অন্তরীকরণ করব। তো আমরা ইউ কে প্রথমে যদি আমরা অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে তাহলে আমরা লিখব যে অতএব ডেল ইউ ডেল এক্স। ইউ কে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে আমরা প্রথমত ইউ এর মানটা আমরা লিখে নিলাম। তো ইউ এর মানটা আমার কি আছে 3x² - r² ডিভাইডেড বাই r⁵। এটা হচ্ছে আমাদের কি ইউ এর মান। এখন এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে ইউ বাই বি এর সূত্রটা অ্যাপ্লাই করব। তো ইউ বাই বি এর সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি
তাহলে এখানে কি লিখতে পারবো আমরা ইউ বাই বি সূত্রটা আমরা জানি যে নিচে হচ্ছে কত বি স্কোয়ার, তাহলে এখানে নিচে অলরেডি 5 আছে, তার উপর স্কোয়ার দিলে হয়ে যাবে 10, তাহলে আমরা লিখে ফেললাম 10 তো বি স্কোয়ার। তাহলে উপরে আবার কি আমাদের বি স্থির ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ স্থির বি এর অন্তরীকরণ, তাহলে আমাদের বি স্থির বি হিসেবে আমার কি আছে r⁵, তাহলে আমাদের r⁵ স্থির ইউ এর অন্তরীকরণ। তো ইউ এর অন্তরীকরণ যদি আমরা করি তাহলে উপরের যে পার্টটুকু আছে এটাকে অন্তরীকরণ করলে আসে দেখেন কি আমাদের প্রথম এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি তাহলে আসবে হচ্ছে এটাকে যদি আমরা এক্স স্কোয়ার বিবেচনা করি তাহলে আসবে 2x, সামনে 3 আছে তার মানে হচ্ছে 6x। ওকে 6x মাইনাস এখন স্কোয়ারকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখেন অলরেডি আমাদের মানটা বেরিয়ে আসছে। এই যে পার্টটুকু এটা কিন্তু আমাদের আর স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এরকম মান পাইছিলাম। তো সরাসরি আমরা এটা লিখে দিব 2r ডেল এক্স। ওকে আমরা সরাসরি লিখে দিলাম। তাহলে আমাদের বি স্থির ইউ এর অন্তরীকরণ মাইনাস এখন আমাদের উপরের পার্টটুকু স্থির, উপরের পার্টটুকু কি আছে 3x স্কোয়ার মাইনাস r স্কোয়ার, এটুকু আমাদের স্থির। অন্তরীকরণ করব কোনটুকু নিচের পার্টটুকু, তো নিচের পার্টটুকুকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটাকে যদি পাওয়ার 4 কিভাবে আসলো, এটা যদি আমরা x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা যেহেতু আমাদের x না সরি এখানে r, হ্যাঁ এটাও কিন্তু r 5 r টু দি পাওয়ার 4, যেহেতু এটা আমাদের x না তাহলে এটাকে আমাদের আবার অন্তরীকরণ করলে আসবে হচ্ছে ডেল r বাই ডেল x। ওকে ডেল r বাই ডেল x এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের ভ্যালু ইজ ইকুয়াল টু। এখন আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এই যে দেখেন উপরে যে পার্টটুকু আছে এখানে হচ্ছে r টু দি পাওয়ার 5, এখানে আমাদের r টু দি পাওয়ার 4, নিচে আছে হচ্ছে r টু দি পাওয়ার 10। এখন আমাদের সবগুলো থেকে আমরা r টু দি পাওয়ার 3 আমরা কমিয়ে ফেলবো, তাহলে দেখেন এখান থেকে আমরা যদি কমিয়ে ফেলি তাহলে এখান থেকে হচ্ছে r স্কোয়ার মানে 3টা কমায় ফেললাম, তাহলে নিচে আমাদের 3টা কমে যাবে, তাহলে 10 এখানে হয়ে যাবে 7 এবং বাকি যা আছে সব আমরা লিখে দিব 6x মাইনাস এখানে 2, এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন ডেল r বাই ডেল x, তো ডেল r বাই ডেল x এর মান কিন্তু অলরেডি আমরা জানি x বাই r, তো এখানে যদি আমরা x বাই r লিখি তাহলে এই r এর সাথে নিচের r কাটাকাটি যাবে, শুধুমাত্র আমাদের xটা থেকে যাবে। ওকে শুধুমাত্র xটা থাকবে, এইটুকুর পরিবর্তে x বাই r লিখে এই নিচের r এবং এই r কাটাকাটি যাবে, তাহলে থাকবে শুধুমাত্র হচ্ছে আমাদের x। তাহলে সরাসরি এইটুকুর মান আমরা বসাই দিলাম মাইনাস এটুকু পার্টের মধ্যে দেখেন এটুকু হচ্ছে 3x স্কোয়ার মাইনাস r স্কোয়ার, তাহলে এখানে থাকবে হচ্ছে 5, এখানে যেহেতু 3টা আমরা বাদ দিয়ে দিছি তাহলে একটা থেকে গেলে এখানে থাকবে হচ্ছে একটা মাত্র r এবং এখানে x এই ডেল r বাই ডেল x এটার মান হচ্ছে x বাই r, তো এই r এবং এই r কাটাকাটি চলে গেলে শুধুমাত্র এখানে একটা কি থাকবে x থাকবে। ওকে শুধুমাত্র একটা কি থাকবে x থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটুকুর পরিবর্তে জাস্ট x বাই r মানটা বসাইছি আমরা। তো এর পরবর্তীতে দেখেন এখন জাস্ট আমরা যদি উপরে যোগ বিয়োগ করে দেই তাহলে দেখেন কি আসে, নিচে আমাদের r টু দি পাওয়ার 7 আমাদের থাকতেছে, তো উপরে আমাদের কি লিখতে পারবো দেখেন আমাদের 6টা x আছে মাইনাস হচ্ছে 2টা x, তাহলে থাকে কত 4টা, তো 4টা x এর সাথে আবার এখানে r স্কয়ার গুণাকার আছে, তাহলে আমরা লিখতে পারবো 4x r স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস এখানে 5x এর সাথে সবগুলো পার্ট গুণাকারে আছে, তাহলে আমরা প্রথম পার্টের সাথে যদি গুণ দেই তাহলে 3 5 হয়ে যাবে 15, x এখানে 2টা আছে একটা আছে, তাহলে হচ্ছে x কিউব মাইনাসে মাইনাসে প্লাস 5x r স্কয়ার, এই মানটুকু আমাদের কি থাকতেছে। তো এখন দেখেন এখানে হচ্ছে 4x r স্কয়ার, এখানে হচ্ছে 5x r স্কয়ার, তার মানে টোটাল কয়টা হচ্ছে 9টা, এখানে হচ্ছে আমাদের 15x কিউব। তো এটা যদি আমরা সাজিয়ে লিখবো যে নিচে হচ্ছে r7, উপরে প্রথমে হবে 9 r স্কয়ার x বা x r স্কয়ার, যেভাবে সাজিয়ে লেখেন যে r স্কয়ার x 9 r স্কয়ার x মাইনাস এখানে থেকে হচ্ছে 15x কিউব, এই যে মানটুকু পাইলাম এটা হচ্ছে আমাদের কি ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালু। তো এই সেম পদ্ধতিতে আমরা এখন বি কে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখেন এখন যদি আমরা লিখি যে ডেল বি ডেল ওয়াই সাপেক্ষে বি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ডেল ওয়াই, বি এর মানটা আমরা কি জানি, বি এর মানটা ছিল এরকম 3xy r টু দি পাওয়ার 5। এখন আমরা সেম পদ্ধতিতে ইউ বাই বি এর সূত্র অ্যাপ্লাই করব, তাহলে ইউ বাই বি এর সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে বি স্কোয়ার, তাহলে হবে এখানে হবে নিচে হবে 10, তাহলে বি স্থির মানে এই r টু দি পাওয়ার 5 স্থির, উপরটুকু অন্তরীকরণ ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হবে 1, তাহলে শুধুমাত্র থাকে কত 3x, তাহলে লিখে দিব 3x
মাইনাস এখন উপরেটুকু স্থির 3xy এটুকু স্থির, নিচেরটুকু অন্তরীকরণ, এটুকু যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের কি আসবে 5x⁴, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু এক্স না, সরি r⁴, যেহেতু এটা আমাদের এক্স না, তাহলে dr/dx। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। তারপরে নিচে এখন সেম কাজটুকু আমরা করব, উপর এবং নিচে সবগুলা থেকে আমাদের 3টা আমাদের আর বাদ দিয়ে দিব। এখানে যেহেতু 5টা আছে, এখানে আছে 4টা, এখানে আছে 10টা, 3টা করে আমরা বাদ দিয়ে দিব। তো 3টা বাদ দিয়ে দিলে এখানে থাকে হচ্ছে 2টা, তারপরে হচ্ছে এখানে লিখে দিই, একসাথে লিখে দিই 3r²x মাইনাস এখানে থাকে হচ্ছে আমাদের একটা, এবং এই ডেল r/x এর মান হচ্ছে x/r। তো ওই r এবং এই r বাদ চলে গেলে এখানে থাকে হচ্ছে 5x। তাহলে 5x যদি আমরা গুণ করে দেই তাহলে 3 5 হয়ে যাবে 15, এখানে একটা x আসবে, এখানে একটা x, তাহলে হচ্ছে কত আমাদের x²। দুঃখিত, দেখেন আমরা কিন্তু y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে y ডেল r/y। এখন ডেল r/y এর মান কিন্তু আমরা প্রিভিয়াস পেজে পাইছি y/r। তাহলে এখানে এটার সাথে যদি r কাটাকাটি যায় তাহলে এখানে থাকবে হচ্ছে y এর উপরে আমাদের স্কয়ার আসবে। ওকে, এবং নিচে হচ্ছে r⁴। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। 3r²x মাইনাস 15xy²/r⁴, এটা হবে আমাদের কি ডেল b/ডেল y এর মান। এখন সেম পদ্ধতিতে ডেল w/ডেল z এর মান বের করব। তাহলে আমরা এই ডেল z, তো w এর মানটা আমরা কি জানি, সেটা হচ্ছে 3zx/r⁵। ওকে, তো এটাকেও এই সেম পদ্ধতিতে দেখেন সব সেম আছে, জাস্ট এখানে প্রথমত x পরে y, এখানে হচ্ছে z, এই পরে হচ্ছে x, জাস্ট এখানে জাস্ট এই মানগুলো আমাদের সিমিলারলি চেঞ্জ করে দিব। আপনারা চাইলে অন্তরীকরণ করে এখানে বসাবেন। তো r⁴ আমি অনুরূপভাবে এখানে লিখে দিতেছি। এখানে হবে হচ্ছে 3r², এখানে হবে x 15xz²। ওকে, তো এটা মতো করে আমরা হুবহু এখানে লিখে দিলাম। তো এই হচ্ছে আমাদের 3টা মান। এখন এই 3টা মান আমরা কি করব, অবিচ্ছিন্নতার সমীকরণ সাহায্যে যোগ করব। তাহলে আমরা লিখি যে এখন অবিচ্ছিন্নতা সমীকরণ এর সাহায্যে, তো অবিচ্ছিন্ন সমীকরণের সাহায্যে যদি আমরা লিখি, অবিচ্ছিন্ন সমীকরণটা কি আমরা জানি, ডেল u/ডেল x প্লাস ডেল b/ডেল y প্লাস ডেল w/ডেল z ইজ ইকুয়াল টু আমাদের কি আসতে হয়, 0 আসতে হয়। তাহলে এই ডেল u/ডেল x এর মানটা আমরা বসাবো। আমরা মাত্র আমরা ডেল u/ডেল x এর মান পাই আসছে হচ্ছে এরকম 9r²x মাইনাস 15x³ ডিভাইডেড হচ্ছে x⁴, তারপর হচ্ছে প্লাস এই b এর মান মাত্র পাইলাম, দেখেন 3r²x মাইনাস 15xy² ডিভাইডেড বাই হচ্ছে r⁴, এবং z এর মাত্র পাইলাম হচ্ছে 3r²x মাইনাস 15xz² ডিভাইডেড বাই r⁴। এখন সবগুলা থেকে ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন সবগুলা থেকে যদি আমরা এখানে হবে r⁴ যদি আমরা কমন নিয়ে নেই, r⁴ মানে লসাগু নিলাম আর কি, কমন না, দুঃখিত, এটা লসাগু নিয়ে নিলাম। তো যদি আমরা লসাগু করি তাহলে দেখেন উপরে কি থাকে টোটাল, এখানে আছে 9টা r²x, এখানে হচ্ছে 3টা r²x, এখানে 3টা, তাহলে 6টা আর 9টা হচ্ছে টোটাল হচ্ছে 15টা। তো 15টা r²x, তারপরে দেখেন মাইনাস এই যে প্রত্যেকটা পার্টের মধ্যে দেখেন আপনারা 15 সবগুলোর মধ্যে আছে এবং সবগুলোর মধ্যে x আছে। তাহলে এই পরবর্তী সবগুলা পার্ট থেকে যদি আমরা 15x আমরা কমন নিয়ে নেই, 15x কমন নিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের x², তারপরে প্লাস এখানে থাকে হচ্ছে y² প্লাস এখানে থাকে হচ্ছে z²। ওকে, তো তার পরবর্তী ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখেন উপরে যে পার্টটুকু আছে এটুকু আমরা লিখলাম এবারে 15r²x মাইনাস 15x, আমরা কিন্তু প্রথমেই এই যে এইটুকু পার্ট ইজ ইকুয়াল টু আমাদের r² দেয়া ছিল ডিভাইডেড বাই r⁴ ইজ ইকুয়াল টু 0। আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল এরকম r² ইজ ইকুয়াল টু x² প্লাস y² প্লাস z², এইটুকুর পরিবর্তে আমরা r² বসাই দিলাম। তাহলে এখন দেখেন 15r²x 15r²x, তাহলে এটা বাদ চলে গেলে এখানে থাকে হচ্ছে 0, তাহলে আলটিমেটলি এইটুকু সম্পূর্ণটা ফলাফল কি আসবে, আমাদের 0 আসবে। তার মানে এটুকু 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অবিচ্ছিন্নতার সমীকরণটা কি আসতেছে, আমাদের 0 আসতেছে। তাহলে আমরা বলতে পারবো যে অতএব এটা কি করে সিদ্ধ করে, এটা কি করতেছে আমাদের সিদ্ধ হয়। তাহলে আমরা বলতে পারবো সুতরাং গতিটি কি হবে, সম্ভব হবে।
গতিটি সম্ভব। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেহেতু অবিচ্ছিন্নতার সমীকরণটা সিদ্ধ করছে, তাহলে গতিটা কি হবে আমাদের সম্ভব হবে। তো এই পর্যন্ত আমাদের প্রথম পার্ট শেষ হয়েছে। তার পরবর্তীতে আমাদের ডাকের মধ্যে দেখেন কি বলছিল যে আমাদের নির্দেশ করে এবং এই যে শ্রুতরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাদের প্রথমত এই সম্ভব গতি সম্ভব কিনা সেটা বের করে ফেলছি। এখন আমাদের কি শ্রুতরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো অলরেডি তো এখন আমরা সেম পদ্ধতিতে শ্রুতরেখার সমীকরণটা বের করব। তো অলরেডি আপনারা শ্রুতরেখার সমীকরণ সম্পর্কে জানেন। দেখেন আমি শ্রুতরেখার সমীকরণটা সরাসরি লিখে ক্যালকুলেশনটা শুরু করতেছি। দেখেন দ্বিতীয় অংশ, তো আমরা জানি লিখে শ্রুতরেখার সমীকরণ যেটা সেই সমীকরণটা আমরা এখানে লিখে ফেললাম। এখন এটা হচ্ছে আমাদের শ্রুতরেখার সমীকরণ dx বাই ইউ dy বাই বি dz বাই ডব্লিউ। তো এখন আমরা এই dx বাই ইউ এর পরিবর্তে ইউ এর যে মানটা প্রশ্নে দেওয়া ছিল সেটুকু আমরা লিখব। ইউ এর মানটা ছিল এরকম 3x স্কয়ার মাইনাস r স্কয়ার ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5। এটা ছিল আমাদের ইউ এর ভ্যালু ইজ ইকুয়াল টু dy বাই b এর ভ্যালু ছিল এরকম 3xy ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু dz ডিভাইডেড বাই w এর ভ্যালু ছিল হচ্ছে 3zx ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5। এটা ছিল আমাদের কি মান। সরাসরি আমরা জাস্ট মানগুলো লিখলাম। ওকে, এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করব। দেখেন সবগুলা পার্টের মধ্যে নিচে কিন্তু r টু দি পাওয়ার 5 আছে। তো সবগুলা পার্ট থেকে যদি আমরা r টু দি পাওয়ার 5 বাদ দিয়ে দিই তাহলে থাকে হচ্ছে dx 3x স্কয়ার মাইনাস r স্কয়ার ইজ ইকুয়াল টু dy 3xy ইজ ইকুয়াল টু dz 3zx। সবগুলা থেকে আমরা r টু দি পাওয়ার 5টা কি করে দিলাম, আমরা বাদ দিয়ে দিলাম। এখন এই যে লাইনটা পাইলাম এই লাইনটাকে ধরে নিলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। এখন আমরা এখান থেকে শ্রুতরেখার সমীকরণ নির্ণয় করার জন্য আপনারা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের মধ্যে পড়ছেন। এখান থেকে আমরা মানগুলা ব্যবহার করে আমাদের ক্যালকুলেশন করতে হয়। তো আমরা 1 নং থেকে সুবিধাজনক যে কোনো দুইটা পার্ট নিয়ে আমরা প্রথমবার মানটা নির্ণয় করব। তো যেহেতু এই প্রথম পার্টের মধ্যে আমাদের দুইটা উপাদান আছে, তো এটা না নিয়ে আমরা শেষের দুইটা উপাদান নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখি যে 1 নং হতে এই দুটো উপাদান নিয়ে আমরা কাজ করব। dy বাই 3xy ইজ ইকুয়াল টু dz বাই 3zx। এই দুটো উপাদান নিয়ে যদি আমরা এখন কাজ করি তাহলে এখন আমরা এইটুকুর মধ্যে দেখেন এই দুইটা পার্টের মধ্যে আমাদের 3x আছে। তো দুইটা পার্ট থেকে 3x যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আসে হচ্ছে dy বাই y ইজ ইকুয়াল টু dz বাই z। তাহলে এখন এটা 1/x এর সূত্রে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারবো হচ্ছে যেহেতু এখানে y তাহলে হচ্ছে ln y ইজ ইকুয়াল টু ln z। যেহেতু আমরা এখানে সমাকলন করছি তাহলে একটা সমাকলন ধ্রুবক দিব, সেটা ধরে নিলাম হচ্ছে ln c। ওকে, তো এখন এটুকু পার্টের মধ্যে দেখেন যেহেতু আমাদের এখানে ln আছে তাহলে আমরা সরাসরি একটা লাইন শর্ট করে ফেলার চেষ্টা করি। আমরা এখানে আমরা লিখতে পারবো হচ্ছে, আচ্ছা আমরা বড় করে লিখি ln y ইজ ইকুয়াল টু ln, এখানে যেহেতু যোগ আকারে আছে তাহলে আমরা গুণ আকারে দিতে পারবো z ইন্টু c। কারণ লন যুক্ত উপাদান যদি যোগ আকারে থাকে তার ভিত্তিগুলো আমরা গুণ আকারে লিখতে পারবো। তাহলে উভয় পক্ষ থেকে যদি লন বাদ দিয়ে দিই থাকে হচ্ছে y ইজ ইকুয়াল টু zc। তো এটা বা আপনারা cz ও লিখতে পারেন। এই যে এটা পার্ট পাইলাম এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা 2 নং সমীকরণ। এখন আবার আমরা এই যে 1 নং সমীকরণ ছিল এই সমীকরণ থেকে ইচ্ছাধীন পদ্ধতিতে আমরা আরেকবার ক্যালকুলেশন করব। এখন প্রমাণ করার সুবিধার জন্য এই সবগুলো উপাদানের সাথে প্রথমটার সাথে আমরা x গুণ দিয়ে আমরা লিখব, পরেরটার সাথে y, পরেরটার সাথে z গুণ দিব, এটার সাথে সমান ধরবো হচ্ছে পরের দুইটা উপাদান, ঠিক আছে, এবং ওই দুইটার সাথে y এর সাথে y গুণ করব এবং z এর সাথে z গুণ করব। এই যে কনসেপ্টটা এটা কিন্তু আমরা পার্শিয়ালে বেশ কয়েকবার করে পড়ছি। এজন্য আমরা হাইড্রোডাইনামিক শুরু করার প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে আপনাদেরকে বলে দিছিলাম যে এই বইটা পড়ার জন্য অবশ্যই পার্শিয়ালের জ্ঞানটুকু আপনার লাগবে। তো অবশ্যই আপনারা আগে পার্শিয়ালের কোর্সটুকু করবেন, তারপর আপনারা হাইড্রোডাইনামিকটা শুরু করবেন। তো দেখেন আমরা পরবর্তীতে আবার যদি করি তো দেখেন যে কাজটুকু আমরা করলাম, প্রথমত 3টা উপাদান ইজ ইকুয়াল টু পরবর্তী শেষে 2টা উপাদান সমান ধরে আমরা ক্যালকুলেশনটা করব। যেখানে x এর সাথে x এর উপাদান x গুণ দিলাম, y এর সাথে y গুণ দিলাম উপরে এবং নিচে, এবং z এর ক্ষেত্রে z গুণ দিলাম উপরে এবং নিচে। এটার ক্ষেত্রেও সেম, y এর পার্টের সাথে y গুণ দিলাম, z এর পার্টের সাথে z গুণ দিলাম। তো এখন যদি আমরা গুণ করে একসাথে লিখি তাহলে উপরে থাকে হচ্ছে x dx প্লাস y dy প্লাস z dz ডিভাইডেড বাই, এখন এটাকে প্রথমটার সাথে এক্সট্রা ভাবে রেখে দিলাম, প্লাস দ্বিতীয়টার সাথে y যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে 3y স্কয়ার x, যেহেতু y দ্বারা গুণ করবো y স্কয়ার x প্লাস 3z স্কয়ার x ইজ ইকুয়াল টু, এরপরটার ক্ষেত্রে সেম y dy প্লাস z dz
সেম পদ্ধতিতে এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 3xy² প্লাস 3z²x। এখন আমরা এই যে নিচের যে পার্টগুলো আছে সবগুলো পার্টের সাথে আমরা দেখেন x গুণাকার আছে, এটার সাথে একটা x আছে, এটার সাথে একটা x আছে, এটার সাথে তো অলরেডি x গুণাকারে আছে, তা আমরা গুণ দিই নেই, আপনারা যারা গুণ দিয়ে লিখতে পারেন। এখন এই সম্পূর্ণ পার্ট থেকে আমরা একটা x কমন নিয়ে নিব। একটা x যদি কমন নেই তাহলে একটা x বাইরে আসবে, তাহলে 3x² মাইনাস r, মানে আলটিমেটলি এখানে তো কমন ছিল, আপনারা চাইলে এটাকে এভাবেও লিখতে পারতেন। দেখেন এক্সটা বাদ দিয়ে যদি লিখে ফেলি rx, মানে এখানে যদি গুণাকারে ছিল আমরা লিখে দিলাম। তো এখন কিন্তু আবার সবগুলোর সাথে গুণাকারে আছে, এখন আমরা সবগুলো থেকে কমন নিব। তো একটা x কমন নিলে এখানে হবে x³ ছিল, এখানে হবে x², এখান থেকে একটা x চলে গেলে এখানে থাকবে r, এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে থাকে হচ্ছে 3y² প্লাস এখান থেকে কমন নিলে আসবে 3z², এবং উপরে যা ছিল x dx প্লাস y dy প্লাস z dz ইজ ইকুয়াল টু, এখন এটুকু পার্টের মধ্যেও দেখেন আমরা 3x আমরা কমন নিব, তাহলে 3x যদি কমন নেই y² প্লাস z², উপরে আছে হচ্ছে y dy প্লাস z dz। ওকে, তো এখন এই বাম পাশে এবং ডান পাশে দেখেন একটা একটা x গুণাকারে আছে, তো উভয় পক্ষ থেকে xটা আমরা বাদ দিয়ে দিব, x dx প্লাস y dy প্লাস z dz ডিভাইডেড বাই এই xটা যদি বাদ দিয়ে দেই এবং এই মাইনাস rটা আমরা একটু আগে লিখব, মাইনাস r, বাকি এই পার্টটুকু আমরা পরে লিখব 3। দেখেন এই যে 3x², 3y², 3z² এই সবগুলোর মধ্যে থেকে আমরা একটা 3 কমন নিব, এই তিনটা পার্ট থেকে কমন নিলে x² প্লাস y² প্লাস z², ওকে, ইজ ইকুয়াল টু y dy প্লাস z dz। তো এখান থেকে x চলে গেলে 3y² প্লাস z²। এখন এই যে পার্টটুকু আছে এটুকু সমান সমান কিন্তু আমরা r² লিখতে পারবো, কারণ আমরা জানি r² ইজ ইকুয়াল টু হচ্ছে x² প্লাস y² প্লাস z²। তো এটুকুর পরিবর্তে আমরা r² বসাই দেব, এবং এটা আমরা সাজিয়ে আবার প্রথমে লিখবো যে 3r² মাইনাস r, উপরে ছিল x dx প্লাস y dy প্লাস z dz ইজ ইকুয়াল টু, এটা এভাবেই থাকবে y dy প্লাস z dz 3y² প্লাস z²। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো দুঃখিত, দেখেন আমাদের এখানে কিন্তু প্রথম থেকে একটা জিনিস আমরা ভুল লিখতেছি। দেখেন আমাদের এখানে কিন্তু 3x² মাইনাস r² ছিল, আমরা এখানে শুধু r লিখছি, এখানে কিন্তু r², হ্যাঁ, এটাও কিন্তু r², এটা r², এটা r², হ্যাঁ, এখানে সবগুলো কিন্তু r² ছিল। তো এখন দেখেন এখানে 3টা r² আছে এবং একটা r² মাইনাসে, তাহলে কয়টা থাকবে? 2টা r²। r² এর মান আমরা জানি হচ্ছে x² প্লাস y² প্লাস z²। সরাসরি আমরা এখানে r² এর মানটা বসাই দিলাম, এবং আপনাদের প্রমাণ করার সুবিধার জন্য আমাদের প্রমাণ করা উভয় পক্ষে আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি 6 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 6x dx প্লাস 6y dy প্লাস 6z dz ইজ ইকুয়াল টু, এটার ক্ষেত্রেও সেম হবে 6y dy প্লাস 6z dz ডিভাইডেড বাই নিচে যা ছিল তা থাকবে y² প্লাস z²। এখন আমরা একটু বুদ্ধি খাটিয়ে উপরের পার্টটুকু একটু সাজাবো। দেখেন এই 6কে আমরা এরকম ভাবে লিখতে পারি, দেখেন সবগুলোর মধ্যে যেহেতু 6 আছে তাহলে আমরা সবগুলা থেকে যদি 3 কমন নিয়ে নিই তাহলে দেখেন তাহলে আমরা লিখতে পারবো 2x dx, তাহলে 3 দুগুণে 6 প্লাস 2y dy, 3 দুগুণে 6 প্লাস 2z dz ইজ ইকুয়াল টু, এটার মধ্যে আমরা সেম কাজটুকু করবো, আমরা 3 কমন নিয়ে নিব, তাহলে হবে 2y dy প্লাস 2z dz, তারপর নিচে যা ছিল যে 2x² প্লাস y² প্লাস z², এবং নিচে হচ্ছে 3y² প্লাস z²। এখন এই 3টা আমরা কমন নিলাম এই জন্য যেন এই উপরে এবং নিচের 3টা আমরা কাটাকাটি করতে পারি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে 3 ইন্টু 2x dx প্লাস 2y dy প্লাস 2z dz, এবং নিচে হচ্ছে 2x² প্লাস y² প্লাস z², এবং এই ডান পাশে আমাদের এই 3 কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে আমাদের 2y dy প্লাস 2z dz, নিচে থাকে হচ্ছে y² প্লাস z²। তো এই যে লাইনটা আমরা পাইলাম, এখন এটুকুর মধ্যে আমরা উভয় পক্ষে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি উভয় পক্ষে সমাকলন করি, তো সমাকলন করলে দেখেন এই প্রথম পার্টের যে ধ্রুবক পার্ট মানে 3 এবং 2 এটা যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে বাহিরে রাখি তাহলে নিচের পার্টকে আমরা ক্যালকুলেশন করে উপরেরটা পাবো। দেখেন
এক্স স্কোয়ারকে আমরা অন্তরীকরণ করলে আসে হচ্ছে 2x, ওয়াই স্কোয়ারকে করলে হচ্ছে 2y, জেড কে করলে হচ্ছে dz। মানে নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা আমরা পাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে লন নিচেরটা। এখন এই ডান পাশেও সেম কাজটুকু হয়েছে, তাহলে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y, জেড স্কোয়ারকে করলে 2z। তার মানে নিচেরটাকে অন্তরীকরণ করে আমরা কি পাচ্ছি, উপরের টুকু পাইতেছি। তাহলে আমরা জাস্ট লিখে ফেলবো অপর পেজে যে সমাকলন করে আমরা সরাসরি সূত্রটা দিয়ে আমরা মানটুকু লিখে ফেলবো। দেখেন যে প্রথম পার্টের মধ্যে আমাদের 3/2টা আমাদের কমন ছিল এবং নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরটা পাই তাহলে হচ্ছে লন নিচেরটা, নিচে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তারপরে হচ্ছে ইজ ইকুয়াল টু ডান পাশেও সেম লন আমাদের ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যেহেতু আমাদের সমাকলন করছি তাহলে সমাকলনের ধ্রুবক একটা দিব, সেটা ধরে নিলাম হচ্ছে লন সি। তো এর আগে আমরা যেহেতু সি ইউজ করছি তাহলে আমরা ধরে নিলাম C1। ঠিক আছে, তো এখন আমরা এই জাস্ট একটু ক্যালকুলেশন করব। এই 3/2 এভাবেই থাকবে লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সেম পদ্ধতিতে ইজ ইকুয়াল টু দুইটা লনযুক্ত পার্ট যেহেতু যোগ আকারে আছে তাহলে আমরা সেটাকে গুণ আকারে লিখতে পারবো। সেটা হচ্ছে লন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু হচ্ছে C1। ওকে, এটুকু আমরা এভাবে কি করতে পারবো, লিখতে পারবো। তো এখন এই ডান পাশের এই পার্টটুকু আমাদের ধ্রুবকটা উঠানোর জন্য আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা যদি গুণ করি তাহলে এই নিচের 2 পরে 2 কাটাকাটি চলে যাবে, শুধু উপরে এখানে 3 থেকে যাবে। 3 লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে 2 লন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু C1। তো এখন আমরা জানি লনের সামনে যদি কোনো একটা উপাদান আমাদের গুণাকারে থাকে সেটা আমাদের তার ভিত্তির সূচক বা পাওয়ার হিসাবে আমরা দিতে পারবো। তাহলে আমরা লিখে দিব লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার উপরে আমরা কিউব দিতে পারবো ইজ ইকুয়াল টু, এটার মধ্যে আমাদের সেম কাজটুকু করতে পারবো এবং উভয় পক্ষ থেকে লনটা আমরা বাদ দিয়ে দিই তাহলে একটা লাইন শর্ট হবে। লনটা আমরা বাদ দিয়ে দিলাম তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু হচ্ছে C1 এবং এই 2টা আমরা উপরে স্কোয়ার হিসেবে দিয়ে দিলাম। ওকে, তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এই পর্যন্ত আমাদের যে মানটুকু আসছে এটাকে ধরলাম হচ্ছে আমরা 3 নং। তো এই যে প্রিভিয়াস পেজের মধ্যে যে 2 নং পাইলাম এবং এখন যে 3 নং পাইলাম, মূলত এই সুতো রেখাটা এই 2 নং এবং 3 নং ছেদবিন্দুগামী হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এবং এর পরবর্তীতে আমাদের আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে আমাদের ঘূর্ণায়মান কিনা। তো ঘূর্ণায়মানের ক্ষেত্রে আপনারা যে সূত্রটা আপনারা জানেন, আপনারা অলরেডি ঘূর্ণায়মানের ক্ষেত্রে সূত্রটা যেটা যে অঘূর্ণায়মান হওয়ার শর্তটা কি ছিল, যে ডেল বি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। তার পরবর্তীতে ডেল বি বাই ডেল জেড মাইনাস আমাদের ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে এবং ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল ডব্লিউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। এই তিনটা মান আমাদের বের করে দেখাইতে হয়। তাহলে বের করার জন্য আমাদের যে প্রশ্নের মধ্যে ইউবি ডব্লিউ দেওয়া ছিল ওই বিটাকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে একটা মান বের করতে হয়, ইউকে আমাদের ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করে একটা মান বের করতে হবে, তারপর ওইটা আমাদের বিয়োগ করব অথবা এটা থেকে আমরা সমানও দেখাইতে পারি। ওকে, তার পরবর্তীতে এটা বি যেটা ছিল সেটাকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, ডব্লিউ কে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করে মান বের করব, বের করে সেটাকে আমরা এই আকারে জাস্ট খালি দেখাই দিব, তাহলে আমাদের ফলাফলটা হয়ে যাবে। দেখেন আমি বই থেকে পরবর্তী যে অঘূর্ণায়মানের যে পার্টটুকু আছে সেটা আমরা দেখিয়ে দিতেছি। দেখেন এ পর্যন্ত আমাদের সুতোরেখা বের হয়ে গেছে। তারপরে আমরা ওই অঘূর্ণায়মান দেখার জন্য ডেল বি বাই ডেল এক্স আমরা অন্তরীকরণ করে মান বের করবো। অন্তরীকরণ কিন্তু অলরেডি আমরা প্রথম পার্টের মধ্যে দেখাইছি, সেম পদ্ধতিতে অন্তরীকরণ করতে হবে। তারপর ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল বি বাই ডেল জেড, ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল জেড, ডেল ডব্লিউ বাই ডেল এক্স, এই 6টা মান আমরা বের করব। বের করে আমরা দেখাবো যেটা বিয়োগ করলে এটা সমান 0 আসবে। যেরকম আমাদের ডেল বি বাই ডেল জেড মাইনাস ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই, তো ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই দেখেন এই দুইটা পার্ট আমাদের কি আছে, সেম আছে, ঠিক আছে, দুইটাই মাইনাসের, তো এটা আমাদের আলটিমেটলি বিয়োগ করলে 0 আসবে, বা এই দুটো আমাদের সমান আছে এটাও দেখাইলেও হয়। তো এই দুইটা যেহেতু সমান আছে তাহলে বিয়োগফল 0 আসবে। এরকম ভাবে সবগুলা মানই আমাদের কি সিমিলার আসবে। তো এই পর্যন্ত দেখাইলেই সেটা আমাদের কি অঘূর্ণায়মান প্রমাণ হয়ে যাবে। অথবা আপনারা এই মানটুকু না লিখকেও ওই যে আমাদের ক্রস গুণ আছে কার্ল ইজ ইকুয়াল টু 0 হয়, আপনারা ওই পদ্ধতিতেও করতে পারেন, যেটা আমরা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি। তারপরে ওই পদ্ধতিতে চাইলেও করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস। যেহেতু আমাদের এক্সাম্পলের প্রমাণটা বেশি লম্বা হয়ে যাইতেছে, ভিডিওটা অনেক দীর্ঘ হচ্ছে, এজন্য আমি এই পার্টটুকু বই থেকে দেখাচ্ছি। এবং অন্তরীকরণটা যেহেতু রিপিটেড এর আগেও করা হয়েছে, আশা করি এই অন্তরীকরণটা আপনারা করতে পারবেন। তারপরে যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা সেই পার্টটুকু আপনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা এক্সাম্পল নিয়ে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।